দোতলা বিশিষ্ট বিশাল প্রাচীর ঘেরা বাড়িটা কেমন নিস্তব্ধ নিশ্চুপ। গা হিম করা নিস্তব্ধতাই বাড়িটাতে। মানুষগুলো কেমন যান্ত্রিকভাবে জীবনযাপন করছে, কারো সাথে কারো কথা নেই। আগে মোহনার চওড়া গলা শোনা যেত আবাসিক এলাকাটার মোড় থেকে। সকাল বিকাল দর্শনীর উপর চোটপাট করার জন্য হলেও তার কণ্ঠ উচ্চস্তরে পৌঁছাত, কিন্তু আজকাল তো সেটাও নেই। মায়া চা বানাচ্ছে রান্নাঘরে। নিস্তব্ধ বাড়িটায় খুটখাট শব্দটাই কেবল শোনা যাচ্ছে, তাছাড়া কোনো জনমানুষের চিহ্ন যেন নেই। ড্রয়িং রুমে টিভি চলছে, মোহনা বোধহয় টিভি দেখছে। টিভির শব্দটাও খানিক শোনা যাচ্ছে। মায়া খুব মনোযোগ দিয়ে চা বানালো, অতঃপর 4টা কাপে চা ঢেলে ট্রেয়ের ওপর নিয়ে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হলো। মোহনা খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে। মায়া মোহনার কাছে গিয়ে হাসি মুখে ট্রে এগিয়ে দিয়ে বলল, শাশুড়ি, চা নেন। মোহনা টিভির দিকেই দৃষ্টি নিবদ্ধ করে রাখলেন। মুখে কেমন যেন একটা কাঠিন্যতার আভা। শক্ত মুখে চায়ের কাপটা হাতে নিয়ে টিভির দিকে তাকিয়ে থেকেই চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আমি তো আজকাল ভয় থাকি, কখন তুমি আমার কি ক্ষতি করে দাও। এখন তো ভেবেছিলাম এই চায়ের কাপটা হাতে না দিয়ে বুঝি ঢেলে দিবে আমার শরীরে। মায়া হাসল, মিষ্টি কণ্ঠে বলল, সবাইকে আপনার মতন কেন ভাবতে যান শাশুড়ি? সবাই কি আর মোহনা হয়? হয়েছে, যাও যাও, ওদেরকেও চা দিয়ে আসো। মায়া মুচকি হেসে ট্রেটা নিয়ে ঘুরতে নিলেই ছোট্ট টেবিলটার কোনায় ধাক্কা খেয়ে উপর হয়ে ফ্লোরে পড়ে যায়। তার হাতের গরম চায়ের 3টা কাপই মোহনার শরীরে পড়ে। চিৎকার করে ওঠে মোহনা, তার শরীরে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। চিৎকারে ভারী হয়ে যায় নিস্তব্ধ বাড়িটা। বিপ্রদীপ নিজের ঘর থেকে বেরিয়ে এলো। মায়ার শ্বশুরও বিশ্রাম নিচ্ছিল, কিন্তু মোহনার চিৎকারে সেও জেগে উঠেছে। ছুটে বেরিয়ে এলো সে। মোহনা ততক্ষণে লাফাচ্ছে আর চিৎকার করছে। ঘটি হাতার ব্লাউজ পরার কারণে পুরো ফর্সা হাতটা লাল হয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে। সাথে গলা আর গালও লাল হয়ে গেছে। বিপ্রদীপ শীঘ্রই ড্রয়িং রুমে এসে অবাক হয়ে যায়। মায়া কোমরে হাত দিয়ে কুকুরে যাচ্ছে বারবার। মোহনা তারই পাশে দাঁড়িয়ে লাফাচ্ছে। বিপ্রদীপ কাকে রেখে কাকে ধরবে সেটা যেন বুঝতেই পারছে না। অবশেষে নিজের বাবাকে বের হয়ে আসতে দেখে পথ খুঁজে পেল। সে গেল মায়াকে সাহায্য করতে, আর তার বাবা মোহনার সামনে গিয়ে দাঁড়ালো। বিপ্রদীপ মায়াকে টেনে উঠালো। ডান হাতে তার বাহু আঁকড়ে ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে মায়া? কিভাবে পড়লে? কোথায় লেগেছে বলো? মায়া বিপ্রদীপের টি-শার্টটা শক্ত করে আঁকড়ে ধরল। ভাব এমন যে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। ততক্ষণে মোহনার চিৎকার যেন মিয়ে গেল। তার আদরের ছেলেটা তাকে না ধরে কিনা তার বউকে ধরেছে। বিচলিত হয়েছে। কই, এত বছরে এমন দিন তো কখনো আসেনি। দর্শিনী থাকাকালীন যাই হতো, নির্দ্বিধায় দোষ তাকে দিয়ে মোহনা শান্তিতে থাকত, কারণ বিপ্রদীপ ছিল মা ভক্ত। আর 1 মাসের ব্যবধানে সে ছেলে কিনা এমনভাবে বদলে গেল। বিপ্রদীপ মায়াকে বসিয়ে রেখে মায়ের কাছে ছুটল। আহ্লাদি স্বরে বলল, কি হয়েছে মা তোমার? চা পড়েছে? জ্বলে যাচ্ছে না? দাঁড়াও, আমি বরফ আনছি। মোহনা কোনো রকমে চোখের জল লুকালো। তার যেন বিস্ময়ই কাটছে না। তার ছেলের এমন বদল সে কিছুতেই মানতে পারছে না। এই ছেলের জন্যই সে কত কিছু করেছে এ জীবনে, কত পাপ, অথচ সবটা ভুলে বসেছে সেই ছেলে। বিপ্রদীপ মাকে চুপ থাকতে দেখে আবার বিচলিত কণ্ঠে শুধালো, কি হয়েছে বলবে তো মা? আচ্ছা তুমি বসো, আমি বরফ আনছি। থাক বাবা, জ্বালা কমে গেছে, তুই বরং বউকে নিয়ে ঘরে যা। মোহনার বলা বাক্যে আক্রোশ ছিল না, তীক্ষ্ণতা ছিল না, তবে ছিল একরাশ নিস্তব্ধতা, বিষণ্ণতা। এতদিনের গড়া বিশ্বাসের প্রাচীর ভেঙে যাওয়ার হাহাকার। বিপ্রদীপের বাবাও নিজের স্ত্রীর কথাকে প্রশ্রয় দিয়ে বললেন, হ্যাঁ, তুই বৌমাকে নিয়ে রুমে যা, আমি আছি তোর মায়ের সাথে। বিপ্রদীপ মাথা নাড়িয়ে মায়াকে ধরে উঠালো। মোহনা ভেবেছিল তার অভিমানের ভাষা হয়তো বিপ্রদীপ বুঝবে, কিন্তু না, বিপ্রদীপ বুঝেনি। সে দিব্যি বউকে নিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। মায়া কোনো রকম হেঁটে যেতে যেতে পিছে ফিরে আবার মোহনার দিকে তাকালো। মায়ার দৃষ্টি মনে হলো যেন হাসছে। তার দৃষ্টি যেন ক্রূর হাসি হেসে বলছে, দেখলেন তো শাশুড়ি, সবাই মোহনা হয় না। মোহনা আর মায়ার মাঝে বিশাল তফাৎ। মোহনারা হাত পোড়াতে জানলে মায়ারা পুরো শরীর পোড়ানোর ক্ষমতা রাখে। শরীরের সাথে সাথে যে হৃদয়ও পুড়িয়েছি সেটা বোধগম্য হলো তো। এই তো আপনার মূর্ছা যাওয়া শুরু, এবার কেবল দেখুন কি হয়। মোহনা স্তব্ধ দৃষ্টিতে চেয়ে রইল। তার তবে রাজত্ব হারানোর সময় হলো? ঘরহারা মানুষগুলো ঠাঁই হয়েছে নিধিদের বাড়ি। পাশের গ্রামে নিধির বাড়ি বলে সেখানেই সবাই উঠল। যেহেতু তাদের আর থাকার জায়গা নেই, সেহেতু সেখানেই উঠতে হয়েছে। নিধির বাবা মা আপ্রাণ চেষ্টা করছে কুটুমদের আত্মীয়তা সুন্দরভাবে করতে। যতই হোক, মেয়ের শ্বশুরবাড়ি, সামান্য ভুল ত্রুটিও যেন না হয়। বিকেল হতেই তৃণা, দর্শিনী, প্রতাপ, মৃত্যুঞ্জয়, দৃষ্টান্ত, নিধির বাবা, প্রদীপ সবাই রওনা হলো পুলিশ স্টেশন। এটার একটা বিহিত যে করতেই হবে। হরপ্রসাদ এত বড় অন্যায় করে তো পার পাবে না, অবশ্যই এর যথাযথ শাস্তি হবে। প্রকৃতি সবে সন্ধ্যার সাজে সেজেছে। মৃত্যুঞ্জয়ের জিপে করে তারা এগিয়ে যাচ্ছে পুলিশ স্টেশন। সবার মাঝে নিরিবিলি ভাব, কারো মুখে রা নেই, অবশ্য কথা বলার অবস্থাতে কেউ নেইও।
প্রতাপ সাহা কেমন পাথর রূপ ধারণ করেছে। নিধির বাবাও চুপচাপ। তার চুপচাপ থাকার কারণ হলো দৃষ্টান্ত। কেন জানি এ ছেলেটাকে তার পছন্দ না হওয়ার কারণটাও অবশ্য ফেলনা না। যে ছেলের বাবার জন্য তার বড় মেয়ের শ্বশুরবাড়িটা এমন দাউ দাউ করে জ্বলল, সে ছেলের আধিক্যতা যেন তার সহ্য হচ্ছে না। অবশেষে জিপ এসে থামল থানার কাছে। সবগুলো মানুষ চুপচাপ নেমে গেল। সবার মনে প্রতিহিংসার আগুন জ্বলছে দারুণভাবে। কিছু একটা না করে তারা বাড়ি ফিরবে না, প্রতিজ্ঞা করেছে বোধহয়। থানার আশেপাশে বিরাট বিরাট বাল্ব জ্বলছে, যা আলোকিত করছে চারপাশ ভীষণভাবে। ধীরে ধীরে গুটি গুটি পায়ে সবাই এগিয়ে যাচ্ছে থানার ভিতরে। হঠাৎ তৃণা অনুভব করল তার হাতটা যেন কেউ শক্ত করে ধরল, আর একটা হাতের মুঠোয় বন্দী হলো তার ছোট্ট হাতটা। তৃণা অবাক হলো। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখল দৃষ্টান্ত। তৃণা স্বস্তির শ্বাস ফেলল। প্রায় ফিসফিসিয়ে বলল, হাত ছাড়ো লাট সাহেব, বাবা সাথে আছে, দেখে ফেললে সর্বনাশ, এমনিতেই সবার মন মানসিকতা খারাপ। তৃণার কথার পরিপ্রেক্ষিতে হাতের চাপ যেন বাড়ল, বয় কমল না। দৃষ্টান্তের দাঁত কিরমির করে রুক্ষ স্বরে উত্তর এলো, তুমি আমাকে তোমার বাপ দেখাচ্ছ? চড়িয়ে সোজা বানিয়ে দিব অসভ্য ডাক্তারনি। জানো কাল একটুর জন্য আমি মরিনি? কতটা ভয় পেয়েছি জানো? পাকামি না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না? আমরা কি জানতাম এত কিছু হবে? আর তোমাকে তো কল দিয়েছিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। সবসময় নিজের দোষ অন্যের ঘাড়ে না দিলে পেটের ভাত কি তোমারও হজম হয় না? তৃণার শক্ত কণ্ঠে দৃষ্টান্ত ভ্রু কুঁচকে তাকায়। কোমরের পিছে তার বলিষ্ঠ হাতটা দিয়ে জোরে চিমটি কাটে। হাতের মাঝে থাকা হাতটা মুচড়ে দিয়ে রাগী কণ্ঠে বলে, বেশি মুখে মুখে তর্ক শিখেছ না? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি নিচ্ছি। ঝামেলাটা আগে মিটুক, বেশি কথা বেড়েছে না? তৃণা মুখ বেঞ্চি দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বাবার পাশে ছুটে গেল। দৃষ্টান্ত ধরতে গিয়েও পারল না। তার মন এখন শান্ত। কাল যা গিয়েছে তার ওপর দিয়ে একমাত্র সেই জানে। মায়ের পর পৃথিবীতে এই মানুষটার প্রতি সে দুর্বল, আসক্ত। এই মানুষটাকে ছাড়া সে বোধহয় উন্মাদ হয়ে যাবে। দর্শিনী থানায় পা রাখতে নিবে এমন সময় একজন মানুষকে দেখে সে থমকে যায়, থেমে যায় তার পা। এতগুলো দিন পর তার সামনে তার প্রিয় একজন মানুষ। রাতের হিমশীতল বাতাসে কেঁপে কেঁপে উঠছে সকলের শরীর। দর্শিনী অপলক তাকিয়ে আছে থানার সামনের রাস্তায় থম মেরে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। এ কি সে স্বপ্ন দেখছে? বিহঙ্গিনী এখানে? এ সময় অতীতের রাগ অভিমান মানল না দর্শিনীর ছোট্ট হৃদয়। এতদিনের প্রিয় বান্ধবীকে দেখে ভুলে গেল সে তার অতীতের কুৎসিত গল্প। ছুটে গেল বিহঙ্গিনীর সামনে, আবেশে জড়িয়ে ধরল সেই নারী দেহকে। নিশ্চুপ আলিঙ্গন যেন বলে গেল কত অব্যক্ত কথা, কত দীর্ঘশ্বাসের গল্প। দর্শিনী বিহঙ্গিনীর চুলে মোলায়েম, কোমল, আদরি হাত বুলিয়ে বিগলিত বদনে বলে উঠল, কবে এলি বিহু এখানে? আমার কাছে যাসনি কেন? বিহঙ্গিনীও ততক্ষণে দর্শিনীকে জাপটে ধরেছে। কতদিনের তৃষ্ণাত্ম আত্মা আজ শান্তি মিলল। অবশেষে এতদিন পর সে তার প্রাণপ্রিয় শরীরের দেখা পেল। মেয়েটাকে ছাড়া জীবনটা কেমন বিষাক্ত হয়ে গিয়েছিল, আজ শান্তি মিলছে। ঠান্ডা হয়েছে হৃদয়কোণ, আনন্দরা বাঁধন হারা হলো, মিশে গেল শরীরের প্রতিটি শিরায় উপশিরায়। বিহঙ্গিনীকে চুপ থাকতে দেখে দর্শিনী আলিঙ্গন ছাড়ল। তার দুই হাতের মধ্যেখানে বিহঙ্গিনীর মুখটা আদুরেভাবে ধরে মিষ্টি কণ্ঠে আবারও শুধালো, কবে এলি পাখি? এত রাতে এখানেই বা কেন? বিহঙ্গিনী এবার মুখ খুলল। সাজিয়ে রাখা বর্ণগুচ্ছকে দর্শিনীর সামনে তুলে ধরে বলল, এসেছি সপ্তাহ খানেক হয়। আমাদের কলেজ থেকে ক্যাম্পিংয়ের জন্য এই গ্রামে এসেছে ছাত্রছাত্রীরা। প্রথমে ভেবেছিলাম তোর সাথে কথা বলবো, দেখা করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কেন, তোর ভাই না করে দিয়েছে বুঝি? দর্শিনীর ভ্রু কুচকানো প্রশ্ন শুনে বিষণ্ণ হাসল বিহঙ্গিনী। অতঃপর উত্তর দিল, ওই বাসার কেউ জানে না বোধহয় আমি এখানে এসেছি। আসলে আমি ওই বাড়ি ছেড়ে একবারের মতন চলে এসেছি। বিহঙ্গিনীর কথায় হা হয়ে গেল দর্শিনী। যে মেয়ে কিনা বাবা মা ভাই ছাড়া ঘর থেকে বেরোতে লজ্জা পেত, সেই কিনা সপ্তাহখানেক আগে বাড়ি ছেড়ে চলে এসেছে। মেয়েটার এত পরিবর্তন কি করে ঘটল? তবে কি বিপ্রদীপের নতুন বউটা ভালো না? কিন্তু কথা বলে তো তেমন মনে হয়নি। এসব ভাবনার মাঝেই বিহঙ্গিনী দর্শিনীর গলা জড়িয়ে ধরল। আহ্লাদি স্বরে বলল, তুই এখানে কি করছিস বৌদি? কোনো সমস্যা? দর্শিনীর প্রশ্নের উত্তর দেওয়ার আগে বিহঙ্গিনী ভ্রু কুচকে ফেলল। দর্শিনীর থেকে গুনে গুনে দুপা পিছিয়ে গিয়ে দর্শিনীকে পা হতে মাথা অবধি খেয়াল করল। তার মিষ্টি চোখ জোড়াতে এখন বিস্ময়। মেয়েটাকে আজ এমন লাগছে কেন? বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে। সাধারণত এ পরিবর্তনগুলো তো প্রেগনেন্সির সময় দেখা দেয়। তবে কি দর্শিনী? বিহঙ্গিনী আর কিছু ভাবল না। এসব পরেও ভাবা যাবে, আপাতত এই মুহূর্তটা উপভোগ করার জন্য। বিহঙ্গিনী একে একে সবার সাথে কুশলাদি বিনিময় করল। অতঃপর তাদের থানায় আসার কারণ জানতে পারল এবং সবাই একসাথে থানায় প্রবেশ করে। রায়পুর থানার বড় অফিসার আরাম কেদারায় বসে শরীর দুলাচ্ছে আর পা চিবোচ্ছে। হাতের সামনে
সামনে একটা ফোন ধরা, হয়তো ভিডিও দেখছে। হুড়মুড় করে কতগুলো মানুষকে প্রবেশ করতে দেখে তিনি অবাক হন। ভ্রুজোড়া কুঁচকে যায় আপনা আপনি। সচরাচর গ্রামের মানুষ রাতের বেলা পুলিশ স্টেশন আসে না, অথচ ওরা দলবল নিয়ে চলে এসেছে। এখানের অনেক মানুষের মুখ চেনা, আবার অনেকে অপরিচিত। তার অফিসার উঠে দাঁড়ালো, মুখে থাকা পানটাকে কিছুক্ষণ চিবিয়ে ফেলে দিল সাথের জানলা দিয়ে। অতঃপর তাদের দিকে তাকিয়ে দুহাত জোর করে বলল, পেন নাম নিবেন মাস্টার? বিমল, ডাক্তারবাবুরা? তা এত রাতে এখানে? একে একে সবাই প্রবেশ করল। প্রতাপ সাহা ও বিমল সাহা মানে নিধির বাবাও হাত জোর করে ভদ্রতার সহিতে বলল, প্রণাম নেবেন আপনিও। আসলে আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি, আশা করি আপনি আমাদের সাহায্য করবেন। তা তো বুঝেছি যে আপনারা সাহায্য চাওয়ার জন্যই এসেছে, এমনি এমনি পুলিশের খোঁজ নিতে তো আর কেউ পুলিশ স্টেশন আসে না। বলুন তবে কি বলবেন? প্রতাপ সাহা তার পাঞ্জাবির পকেটটা থেকে রুমাল বের করে কপালের বিন্দু বিন্দু ঘামটুকু মুছে ফেলল। আশ্চর্যজনকভাবে তার শরীর কাঁপছে। নিজের সাধের বাড়ি পুড়ে যাওয়ার কথা যেন সে বলতে পারছে না, তার কণ্ঠনালী কাঁপছে। প্রতাপের অবস্থা সবাই ধরতে পারল। বাবার এমন অবস্থা দেখে প্রদীপ এগিয়ে এলো, সাথে দর্শিনীও। বাবাকে ধরে পাশের চেয়ারটায় বসালো। দর্শিনী নিজের শাড়ির আঁচলটা দিয়ে বাবার মুখ মুছিয়ে দিল। প্রদীপ বাবার জন্য এক গ্লাস জল আনালো। মুহূর্তেই বাবার ভরসার কাঁধ হয়ে গেল সন্তানগুলো। জীবন আমাদেরকে সব ফিরিয়ে দেয়। একসময় যে বাবা মা থাকে সন্তানের ছায়াতল, সময়ের বিবর্তনে সে বাবা মায়ের ছায়াতল হয়ে ওঠে সন্তান। যে বাবা মায়ের ভরসার হাত ধরে গুটি গুটি পায়ে চলতে শেখে সন্তান, একটা সময় পর সে বাবা মায়ের বৃদ্ধ বয়সের লাঠি হয়ে যায় তার সন্তান। প্রকৃতির কি দারুণ মেলবন্ধন। প্রতাপ সাহা নিজেকে ধাতস্থ করতেই প্রদীপ মুখ খোলে। হরমোহনের সকল কৃতকর্ম গুছিয়ে উপস্থাপন করে অফিসারের সামনে। প্রদীপের প্রথা থামতেই অফিসার কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সবার দিকে। অতঃপর কিছুটা সময় মৌন থেকে বলে ওঠে, আপনারা হরমোহন বাবুর বিপক্ষে মামলা করতে এসেছেন। অসম্ভব সাহস দেখিয়েছেন বলা যায়, কিন্তু সেই সাহসকে আমি ভর্ৎসনা জানাই। আজ মাথার উপর ছাদ পুড়েছে, কাল আপনারও পুড়ে যেতে পারেন। আমি একটা সুন্দর উপদেশ দেই, ঝামেলায় না জড়িয়ে মিটমাট করে ফেলুন, এতে আপনাদেরই লাভ। অফিসারের কথায় তেতে ওঠে সবাই। সুমন্ত রেগে চিৎকার দিয়ে বলে ওঠে, আপনার কাছে কি আমরা উপদেশ চাইতে এসেছি? আপনার চেয়ে বিবেক বুদ্ধি বোধহয় আমাদেরই বেশি উন্নত। আপনার কাছে আমরা মামলা করতে এসেছি, আর আপনি সেটা করতে আমাদের সাহায্য করবেন। দ্রুত কেস ফাইল করুন, আপনার উপদেশ পকেটে রেখে দালালি বন্ধ করুন। সুমনের কথায় ক্ষেপে গেল পুলিশ অফিসারও। এতক্ষণের বাঁকা হাসিটা তার মুখে আর নেই, বরং তার অগ্নিশর্মা রূপ। সুমনের দিকে আঙুল তাক করে বললেন, পুলিশ স্টেশনে বয়ে এসে পুলিশকে হ্যারেস করার অপরাধে আমি আপনাকে জেলে নিতে পারি, জানেন সেটা? এবার দর্শিনীর তীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল, ক্ষমতার অপব্যবহার করতে তো সবাই জানে। আপনার ক্ষমতা আছে তাই আপনি সেটা করতেই পারেন, তবে মনে রাখবেন সাধারণ জনগণেরও শক্তি অতটাও কম না। পুলিশ অফিসার ক্রূর হাসলেন, আরাম করে নিজের চেয়ারটায় বসে পা নাড়াতে নাড়াতে বললেন, আচ্ছা, সাধারণ মানুষের এত শক্তি? তবে আমি আগে আপনাদের ক্ষমতা দেখব, তারপর কেস ফাইল করব। দর্শিনীরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। এটা স্পষ্ট বুঝাই যাচ্ছে হরমোহনের পক্ষের লোক উনি। আইনি কোনো সাহায্য যে সহজে পাওয়া যাবে না সেটাও তাদের বোধগম্য হয়ে গেল কয়েক মিনিটে। হতাশার শ্বাস ফেলল দর্শিনী। এই জগতে টাকার কাছে বিকিয়ে যায় সব, ক্ষমতা, প্রেম, এমনকি ভালোবাসাও টাকার কাছে হার মানে। তবে কি তারা বিচার পাবে না? তন্মধ্যেই মৃত্যুঞ্জয় কাকে যেন ফোন লাগায়, দরজার কাছে গিয়ে কার সাথে যেন কথা বলে। অতঃপর সেই ফোন অফিসারের দিকে এগিয়ে দিয়ে বাঁকা হেসে বলে, ধরেন অফিসার, সাধারণ মানুষের ক্ষমতা দেখুন এবার। অফিসার ভ্রু কুচকে ফোনটা নিয়ে নেয়। বিপরীত পাশ থেকে কিছু একটা বলতেই সে তড়িৎ গতিতে লাফিয়ে ওঠে। মিয়ে যাওয়া কণ্ঠে কথা বলেই ফোনটা এগিয়ে দেয় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যুঞ্জয় আরও কিছু কথা বলে ফোনটা রেখে দেয়। পকেটে দু হাত গুজে হাসি হাসি মুখে বলে, কি অফিসার, আরও কিছু দেখবেন? অফিসার তার সামনে থাকা জলটা তাড়াতাড়ি এক নিমিষে শেষ করে স্বস্তির শ্বাস ফেলে। এর একটা বাক্য ব্যয় না করেই কেস ফাইল করেন। তার মুখে যেন রা নেই। মৃত্যুঞ্জয়ের দিকে সবাই কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। অসময়ে দূরের মানুষগুলোই যেন বেশি আপন হয়ে যায়। রাত প্রায় 1:30 কিংবা 2 বাজে। দর্শিনী তার রুমের পিছনের দরজা খুলে দাঁড়িয়ে আছে। তারা 9টার দিকেই বাড়ি ফিরেছে। বিহঙ্গিনী অবশ্য আসেনি, অনেক জোরাজোরি সত্ত্বেও। বলেছে কাল দেখা করবে। মৃত্যুঞ্জয় জেলা প্রশাসকের কার্যালয়ে ফোন লাগিয়েছিল, যার ফলস্বরূপ দর্শিনীদের কাজ সহজ হয়ে গেছে। দর্শিনী তপ্ত শ্বাস ফেলে। হঠাৎ উঠোনে কারো প্রতিচ্ছবি দেখতে পেয়ে সে অবাক হয়। পরক্ষণেই মনে হয় এটাই মোক্ষম সময় তার অজানা প্রশ্নের উত্তরটা জানার। যেমন ভাবনা তেমন কাজ। দর্শিনী ধীর পায়ে উঠোনে গিয়ে দাঁড়ায়। আকাশে আজও ভরা জ্যোৎস্না। রাত হলেও সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। দর্শিনী মানুষটার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলে ওঠে, বিপ্রদীপকে কল দেওয়ার কারণ জানতে পারি? জ্যোৎস্না ভরা রজনী, বকুলের ঘ্রাণে আচ্ছাদিত পরিবেশ, দূর হতে ভেসে আসছে শিয়ালের ডাক। ঝিঝি পোকা সর্বোচ্চ চেষ্টা দিয়ে রাতের আধারকে হালকা করার চেষ্টা করছে। এ এক মধুময় রজনী, কিন্তু সবার জন্য সবকিছু মধুময় আদৌ হয়?
যে মানুষের পুরো জীবন জুড়ে আধারে পরিপূর্ণ, তার কাছে জ্যোৎস্না রাত নেহাতি বিলাসিতা ছাড়া কিছুই না। তার কাছে রাত মানেই কেবল বিষণ্ণতার হাহাকার, বিষাদের ছড়াছড়ি। এই জগৎ সংসারের সবটিকু রং তার কাছে ভীষণ ফিকে, অস্বচ্ছ, কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। উঠোনের এক কোনায় বেতের মোড়া পেতে বসেছে দুই রমণী, তাদের মাঝে এক আকাশ নিশ্চুপতা। তারা হয়তো নিজেদের সময় দিচ্ছে, গুছিয়ে নিচ্ছে তাদের এলোমেলো বাক্যগুলো, সাথে কিছু অনুভূতি। নীরবতা ঠেলে দর্শিনী মুখ খুলল, দৃষ্টি নিবদ্ধ করল মুক্ত আকাশে। কণ্ঠ তার কাঁপছে, তবুও সে কথা বলে উঠল। আমি কি তোমাদের বোঝা হয়ে গিয়েছিলাম বড় বৌদি? আমি আসার পর তুমি বিপ্রদীপকে কেন কল করেছিলে? ঘাড়ের বোঝা নামানোর জন্য? নিধির কণ্ঠস্বর কাঁপছে, তবু নিজেকে ধাতস্থ করল সে। নিচু হয়ে গেল তার মাথা। কথা বলবে বলবে করেও কণ্ঠনালীতে এক অদৃশ্য বাধা অনুভব করল। মস্তিষ্ক হয়তো ধিক্কার জানাচ্ছে তার ছোট কাজের জন্য, কিন্তু আদৌ সে এত ছোট কাজ করেছে? সে তো কেবল ননদের ভালোর জন্য একটা পদক্ষেপ নিতে চেয়েছিল। বড় বৌদিকে চুপ থাকতে দেখে দর্শিনীও নিষ্প্রাণ কণ্ঠে বলে উঠল, যদি মায়া আমাকে কল না দিত, তবে জানতামই না আমার বড় বৌদি আমার অগোচরে আমার স্বামীর কাছে নতজানু হয়েছে। কেন করেছো এসব বৌদি? স্বামী ছাড়া কি বেঁচে থাকা যায় না? এবার নিধি কথা বলল, ভেঙে ফেলল দ্বিধার দেয়াল। তার তো নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। কারো ভালো করতে গেলে মাঝে মাঝে একটু নতজানু হওয়া তো অন্যায় না। সে দর্শিনীর দিকে এবার দৃষ্টি নিবদ্ধ করল, কেমন যেন একটা গম্ভীর কণ্ঠে বলল, স্বামী ছাড়া তুই হয়তো বেঁচে থাকবি, কিন্তু আদৌ সুখে থাকতে পারবি প্রিয়? তোর প্রথম দিনের বিধ্বস্ত রূপ দেখে আমার সহ্য হচ্ছিল না, তাই তো সবার অগোচরে বিপ্রদীপকে কল করেছিলাম, যেন সে তোর সুখ কেড়ে না নেয়, একটাবার তোকে আগলে নেয়। তা সে মিনসে তোমার কথা রাখলো বউ ভাই। অপাত্রে কেন কিছু দান করা উচিত না, আর ভুল মানুষের কাছে ভুল আর্জি পেশ করা উচিত না। তুমি কি ভেবেছ বিপ্রদীপ তোমার কথা শুনে আমাকে নিতে আসতো? কখনোই না। আর তার সাথে থেকে গেলেই আমি ভালো থাকতাম? যদি সত্যিই এমনটা হতো, তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। হাজারো কটূক্তি সহ্য করে না হয় আরও কতগুলো যুগ তার সাথে কাটিয়ে দিতাম, কিন্তু না, যেই সুখের লোভে সেখানে থাকতাম, সেই সুখই আমাকে কখনো ধরা দিত না। বেঁচে তো এতদিনও ছিলাম বৌদি ভাই, কিন্তু মরার মতন বেঁচে থাকাকে কি সুখে থাকা বলে? নিধি চুপ করে থাকে। দর্শিনীর প্রত্যেকটা কথাই যুক্তি আছে, কিন্তু নিধিরও যে কিছু করার ছিল না। তখন দর্শিনীর অবস্থা তার কাছে সহ্য হচ্ছিল না, তাই তো সে কল করেছিল ওই মানুষকে। কিন্তু সে ছেলে আগাগোড়া পুরোটাই অমানুষ। নিধি দর্শিনীর মুখটা দুহাতে তুলে ধরে, ব্যথিত কণ্ঠে বলে, তাহলে একবার সুখের সন্ধানে যা না প্রিয়, খুঁজে নে নিজের সুখটা। চোখ মেলে দেখ না, কে তোর সুখের দায়িত্ব নিতে চায়। আরেকটাবার বিশ্বাসের পাহাড় গড়ে তোল না মন মন্দিরে। সে আর সম্ভব না যে বৌদি ভাই। ভালোবাসো কি বারবার হয়? সে মানুষ নতুনে মত্ত হতে পেরেছে, তাই বলে আমিও তারবো তেমনটা না। আমার কাছে রঙিন বসন্ত একবারই ধরা দিয়েছিল, বারবার বসন্ত জীবনে আসে না গো বৌদি ভাই। তবে তার আর আমার মাঝে পার্থক্য কি রইল? নিধি কিছু বলে না, ছোট্ট শ্বাস ফেলা ছাড়া তার আর কিছু বলারও রইল না। মাঝে মাঝে কারো বিষণ্ণতা দেখলে নিজেকে ক্লান্ত লাগে, মনে হয় ইস, তার জন্য যদি কিছু করতে পারতাম, কিন্তু আফসোস, বাস্তবে তার জন্য কিছু করে উঠে হয় না আর। অতপর জীবনে নিজেকে ব্যর্থ ছাড়া আর কিছু ভাবা সম্ভব হয় না। নিধি এখন নিজেকে সেই ব্যর্থতার খাতাতেই দেখছে। রাত আর একটু গভীর হলো। দুই রমণীর মাঝে হাজার কথা থেকেও কিছু বলার মতন খুঁজে পেল না। অতপর নিধি তাড়াতাড়ি শুয়ে পড়িস বলে চলে গেল। দর্শিনী রয়ে গেল একা। এমন করেই সবাই যার যার মতন চলে যায় জীবন থেকে। একটা সময় পর মানুষকে একাই বেঁচে থাকতে হয়। দর্শিনী মুচকি হাসল, নিজের গালে নিজে হাত ছুঁয়েই আনমনে বলে উঠল, একা বেঁচে শেখো প্রিয়। নিজের করা কাজের কথা ভেবে নিজেই আবার হেসে উঠল। দিনে দিনে কি সে পাগল হয়ে যাচ্ছে? তার তো পাগল হওয়ার কথা ছিল না। তবে জীবন কেন তাকে এমন মোড়ে এনে দাঁড় করালো? ৬-৭ মাস আগেও জীবনটা অন্যরকম ছিল। রাতটা তার এত বিদঘুটে ছিল না, কিন্তু এক লহমায় যেন সব শেষ, একদম সবটা মিলে গেল হাওয়ায়। আচ্ছা, এখন কি বিপ্রদীপ মায়াকে তার বুকের বাঁ পাশে নিয়ে ঘুমায়? এখনও কি চুমু না খেলে বিপ্রদীপের সকাল মিষ্টি হয় না? অফিস থেকে এসে ঘামগুলো কার আঁচলে মুছে সে? মায়ার? না না, সব ভাবনাগুলো এত যন্ত্রণাদায়ক কেন? তার সংসারে আজ অন্য কারো বসবাস কেন? নিয়তি তার বেলায় এত নিষ্ঠুরতম কেন? বিপ্রদীপের খাটের ডান পাশ আর বুকের বাঁ পাশ তো দর্শিনীর নামে ছিল, তবে আজ কেন সেথায় অন্য কারো রাজত্ব? কেন বিশেষ মানুষ বদলে যায়? শুরু আর শেষে মানুষের অনুভূতির এত পার্থক্য কেন হয়? এসব প্রশ্নের উত্তর জানা নেই দর্শিনীর। সে কেবল জানে সে জীবনযুদ্ধে একজন পরাজিত সৈনিক, যে প্রতিনিয়ত মরে যাওয়ার প্রার্থনা নিয়ে বেঁচে আছে। অনেকদিন পর বিপ্রদীপের ভাবনা স্মৃতির পাতায় আঁকিবুকি করছে। মানুষটা কেমন আছে? বেশ সুখে আছে বোধহয়। বিপ্রদীপেদের সুখের জন্য প্রিয়দর্শিনীরা না হয় খারাপ থাকবে, তবুও বেঈমানরা ভালো থাকুক।
শহরে জীবন মানেই যান্ত্রিক জীবন, কর্মব্যস্ততা থেকে তাদের মুক্তি নেই। রোবটের মতো অনুভূতি বিসর্জন দিয়ে চলতে হয় তাদের জীবনধারার স্রোতে গা ভাসিয়ে। দিনের আলো ফুটতে না ফুটতেই বাহিরে বের হয়, আর রাতে আলো ঝিমিয়ে এলে বাড়ি ফেরে। এ যেন মুসাফির, নিরন্তর হেঁটে চলাই যেন তার কাজ। মায়া রান্নাঘর থেকে টিফিন বক্স হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। খাবার টেবিলে তখন টুংটাং শব্দ তুলে খেয়ে যাচ্ছে নিলয় কুমার, বিপ্রদীপ আর মোহনা। কারো সাথে মনে হয় কারো কোনো সম্পর্ক নেই, কেমন বিচ্ছিন্নতা ঘেরা সম্পর্ক। মায়া বিপ্রদীপের দিকে টিফিন বক্সটা এগিয়ে দিল, ছোট্ট কণ্ঠে বলল, আপনার খাবার। বিপ্রদীপ বাঁ হাতে বক্সটা নিয়ে পাশেই রাখল, অতপর আবার খাওয়ায় মনোযোগ দিল। মোহনা আটার রুটিটার এক অংশ ছিঁড়ে দুধে ভিজাতে ভিজাতে মায়ার দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, বিয়ে হলো 1 মাসের বেশি হয়ে গেছে, আশা করি খুব দ্রুতই কোনো সুসংবাদ আমাদের দিবে, তাই না? অবশ্যই, সুসংবাদ তো আছেই, বলতে ভুলে গেছিলাম। মায়ার কথায় উপস্থিত 3 জনের খাবার থেমে গেল। বিপ্রদীপ ভ্রু কুঁচকে তাকালো মায়ার পানে। মায়া ঠিক কোন সুসংবাদের কথা বুঝালো? মোহনার মুখটা খুশিতে চকচক করে উঠল। অবশেষে সে বংশধরের মুখ দেখে যেতে পারবে। মোহনা গদগদ হেসে বলল, সুসংবাদ আছে অথচ তুমি আমাদের বলনি? আসলে বলার সুযোগ পাইনি। কিছুদিন আগে আমার রেজাল্ট দিল না, আমি ভালো একটা কলেজে চান্স পেয়েছি। দারুণ না সংবাদটা? মায়ার কথায় মোহনার মুখের হাসি উবে গেল, মুখটা থমথমে করে শব্দ করে উঠে গেল সেখান থেকে। নিলয় কুমারও প্লেটে রুটিটা রেখে উঠে গেল। আজকাল তার যে কোনো কিছুতেই মন বসে না, সংসার ছেড়ে সন্ন্যাসী হতে মন চায়। মায়া মিটমিটিয়ে হাসে, মোহনাকে জব্দ করতে তার যে এত ভালো লাগে সেটা বলার বাহিরে। বিপ্রদীপ আগের ন্যায় খেতে খেতে বলল, তোমার সাথে বিয়ের পর এখনও আমি এক বিছানায় ঘুমাইনি, সুসংবাদ তো আসবে দূরের কথা, তাই না মায়া? মায়া হকত চাকিয়ে গেল। বিপ্রদীপের ঠোঁটের কোনায় এখনও বিদ্রুপের হাসি বিদ্যমান। মায়া নিজের হাত কাচলাতে লাগল, সে যেন ভাবতেই পারেনি বিপ্রদীপ তার চাল বুঝো যাবে। সকাল হতেই নিধিদের বাড়িতে রান্নার ধুম। দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয়ও বসে আছে তাদের উঠোনে। তৃণা আর দর্শিনীকে ক্যাম্পিংয়ের জন্য নিতে এসেছিল, কিন্তু সবাই সকালের নাস্তার জন্য জোড়াজুড়ি শুরু করায় বাধ্য হয়ে থেকে যেতে হলো তাদের। দর্শিনী মাত্র চুলাতে দুধ বসিয়েছিল দৃষ্টের জন্য। হঠাৎ করেই দুধের গ্রান নাকে যেতেই তার পেট মুচড়ে দিয়ে উঠল। হুড়মুড় করে ছুটে উঠোনের এক কোণায় বমিতে ভাসিয়ে দিল। রীতিমতো ততক্ষণে সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে পড়েছে। সবাই যেন বিস্মিত। দুধের গ্রানে বমি করার মতন যুক্তি তাদের বোধগম্য হলো না। একবারে যে বোধগম্য হলো না তেমনটা নয়, কিন্তু তারা নিজেদের ভাবনাকে প্রশ্রয় দিতে চাইল না। দর্শিনী ততক্ষণে বমি করে ক্লান্ত প্রায়। তৃণা ছুটে জল এনে দর্শিনীর মুখ চোখ ধুয়ে দিল। দর্শিনী ক্লান্ত শরীরে ভার ছেড়ে দিল তৃণার উপর। ততক্ষণে বাড়ির সবার বিস্ময় দৃষ্টি তার চোখে পড়ল। না, এবার বোধহয় আর সব লুকানো সম্ভব নয়। অতপর নিজের গলার ঘামটা কাপড়ের আঁচল দিয়ে মুছে বাবার দিকে তাকিয়ে সে অবশ কণ্ঠে বলল, বাবা, আমার ঘরে নতুন অতিথি আসতে চলেছে।